প্রথম বিস্ময় পরে রাগ নিয়ে সামনে থাকা ব্যক্তিটিকে নাপিচা বলল, এসব কি বলছেন আবোল তাবোল? আপনার চেঁচে নিয়ে আপনি দরজা খুলে রেখেছেন। আমার জায়গায় তো অন্য কেউ থাকতে পারতো। আমার বাড়িতে আমার ঘর সবাই চেনে, তাই সবার আসার আগে নক করে, কিন্তু আপনার ম্যানার্সের অভাব তাই করেননি। নাফিচার এই পর্যায়ে গালি দিতে মন চাইলেও নিজেকে সংযত করলো চাকরি হারানোর ভয়ে। গলার স্বরকে নমনীয় রেখে বলল, সরি ছাড়, আমি আসলেই অনেক বেশি দুঃখিত। তবে আপনি যা বলছেন তা আমার পক্ষে সম্ভব না। এটা বাদে যা বলবেন তাই করব। যা বলবো তাই। জি। আজিজ মিনিট দুয়েক ভেবে বলল, তাহলে কাল থেকে আমাদের বাসায় কাজ করবেন। কাজ বলতে রান্নাবান্না বাদে বাকি কাজগুলো করবেন। রাজি। কিন্তু স্যার, বৃদ্ধাশ্রমে তো মানুষ দরকার, সেটার ব্যবস্থা আমি করব। স্যার, আমি শুনুন মিস নাফিসা, আমি কাউকে দুটো অপশন দেই না, তবে আপনাকে দিয়েছি, এর বাহিরে যাওয়া যাবে না। হয় আমার প্রথম অপশন মেনে নিন, আপনি যেভাবে দেখেছেন আমিও জাস্ট একবার সেভাবেই দেখব, না কাউকে কিছু বলবো বা করব, অথবা কাল থেকে আমার বাড়িতে কাজে আসুন। যে কোনো একটা তো আপনাকে করতেই হবে। ঠিক আছে স্যার, কাল থেকে কাজে আসবো। ওকে। আপনার থাকা খাওয়া সবই এ বাড়িতে হবে এবং বেতন যা পাওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি পাবেন। জি। আচ্ছা, এখন আসতে পারেন। নাফিসা সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। যেতে যেতে নিজের মনের ভেতরে থাকা কুৎসিত গালিগুলো দিয়ে নিজেকে শান্ত করলো। এমনিতে মুখের ওপর এসব বলার কলিজা ওর জন্মেও হবে না। নাফিসা চলে যাওয়ার পর আজিজ একটু হাসলো। মেয়েটাকে জব্দ করতে ভালোই লাগছে। কেমন ভয়ে সিটিয়ে গিয়েছিল। রাতে বাসায় ফেরার পর খাবার টেবিলে মা আর ছেলে একসাথে খেতে বসলো। আসলে আজিজের বাবা আমজাদ মির্জা সবাই একসাথে বসে খেতে বসতে ভালোবাসতেন। তিনি বেঁচে থাকতে কখনোই স্ত্রী পুত্র ছেড়ে খেতে বসেননি। দিনে একবেলা অন্তত সবার একসাথে বসে খাওয়া চাই। সেই থেকেই অভ্যাস। এত বছর হলো মানুষটা নেই, তবুও স্ত্রী সন্তান তার বানানো অভ্যাস থেকে মুক্ত হতে পারেনি বলা ভালো। চাইনি খেতে খেতে আরজু বেগম ছেলেকে উদ্দেশ্য করে বললেন, তুই নাকি আশ্রমের মেয়েটাকে কাল থেকে বাসায় কাজ করতে বলেছিস? হ্যাঁ মা। কেন? রুমু কি দোষ করেছে? ও তোমাকে ওষুধ দিতে ভুলে যায় মাত্র কয়েকদিনই। উফ, এসব ব্যাপার নিয়ে গাফিলতি আমি পছন্দ করি না, তুমি জানোই। আর রুমুকে আশ্রমের কাজে তো দিয়েইছি, করুক সেখানে। হ্যাঁ, তুই যা ভালো বুঝিস। শোন, আরেকটা কথা। বলো। তোর মিনু খালা একটা মেয়ে দেখেছে তোর জন্য, কাল দেখতে যেতে বলেছে। যাবি? যাওয়া যায়। ঠিক আছে, তবে অফিস থেকে তাড়াতাড়ি ফিরিস। বিকেলে গিয়ে দেখে আসবো। ওরা বনেদি পরিবার, গ্রামের দিকে বাড়ি, গৃহস্থ কাজকর্ম করে। ঠিক আছে। আজিজ স্বাভাবিকভাবে রাজি হলো। মায়ের একটা কথাও ফেলার মতো পাত্র সে নয়, তেমনি মা ছেলের অমত তিনি কিছুই করবেন না। পরদিন সকাল সকালই নাফিসা চলে এলো এ বাড়িতে। আরজু বেগম তাকে দেখেই হেসে বললেন, কেমন আছিস? ভালো ম্যাম। আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে ম্যাম বলা বাদ দে। এ বাড়ির সবাই আমাকে খালা ফুফু বলে, তুইও বল তোর যা মন চায়। নাফিসার ভালো লাগলো, তবে সাথে সাথে বলতে পারল না ব্যাপারটা। আরজু বেগম বুঝতে পেরে বললেন, চিকেনে যা, তোমার মা কফি বানিয়েছে বোধহয়। কফিটা আজিজের ঘরে দিয়ে আয়। জিনিস তো ঘর। নাফিসা উপর নিচে মাথা দোলালো। মনে মনে বলল, ওই ঘরটা চিনেই তো শনি লাগলো, না চিনলে ভালো হতো বোধহয়।
নাফিসা রান্নাঘরে গিয়ে বানিয়ে রাখা কফিটা হাতে নিয়ে দোতলা বেয়ে উপরে উঠে গেল। সিঁড়ির পাশের রুমটা টকটক করতে ভেতর থেকে আওয়াজ এলো, আসুন। নাফিসা ভেতরে যেতেই দেখলো আজিজ যে ল্যাপটপে কিছু করছে। ওকে দেখে বলল, কফি বানাতে পারেন? জি। তো আজ থেকে আমি যতবার বলবো ততবার আমার জন্য কফি বানাবেন। আচ্ছা। আর মায়ের ওষুধ যেন অনিয়ম না হয়, প্রত্যেক বেলার ওষুধ খাওয়া চাই। এদিক ওদিক হলেই কপালে দুঃখ আছে আপনার। নাফিসা মেনে নিল কফিটা আজিজের টেবিলের উপর রেখে নেমে এলো নিচে। কিছুক্ষণ তমার মায়ের সাথে গল্প করতে করতে নাস্তা বানাতে সাহায্য করলো। নাস্তা বানানো শেষ হলো, আরজু বেগম টেবিলে এসে বসলেন। তমার মা ও বসলো, কিন্তু নাফিসাকে বসতে না দেখে তিনি বললেন, কিরে তুই খাবি না? পরে খাবো। পরে কেন? বসে পড় এখনই। ম্যাম আপনি খান। আরজু বেগম বড় বড় চোখ করতেই নাফিসা চেয়ারে বসে পড়ল। তারপর বলল, সরি খালা, এই তো এখন ভালো লাগছে, খাওয়া শুরু কর। খেতে খেতে তারা তিনজন এটা সেটা গল্প করতে লাগলো। একটু পর আজিজ তৈরি হয়ে অফিসের জন্য বের হওয়ার সময় দেখলো তার মা নাফিসা আর তমার মা বসে বসে গল্প গুজব আর হাসাহাসি করছে। আরজু বেগম ভীষণ মিশুক মানুষ, গল্প গুজব ছাড়া থাকতেই পারেন না তিনি। এজন্যই ছেলেকে বিয়ের জন্য ফিরাফিরি করছেন বেশ কয়েকদিন ধরে। মনের মতো মিলছে না বলেই বিয়েটা হচ্ছে না, আসলে তার ছেলের মনে ধরছে না বলেই হচ্ছে না। তা থেকে কোনো বাধ্যবাধকতা নেই, ছেলে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে দেবেন তিনি। কিন্তু তার ছেলে এতটা গম্ভীর আর রাশভারী মেজাজে ঘোরা ফেরা করে যে মেয়েরা ভয় পায়। অফিসে অনেকে রাগী মির্জা বলে ও ডাকে তাকে। সারাদিন নাফিসার বেশ ভালো কাটলো। আরজু বেগম বেশ মজার মানুষ। তিনি নিজের বিয়ের গল্প, বাবু হওয়ার গল্প, বিয়ের আগের গল্প সব এক এক করে বলেছিলেন। আর যখন বলেছিলেন তখন মনে হচ্ছিল তিনি এখন ওই মুহূর্তে আছেন। চেহারায় অনুভূতিগুলো এখনো তাজা। বোঝাই যায় স্বামীকে ভীষণ ভালোবাসেন তিনি। আরজু বেগম তার স্বামীকেও দেখেছিলেন। নাফিসা প্রথম দেখায় অবাক হলো। আজিজ ছাড়া তার বাবার মতোই অনেকটা, তবে আরজু বেগম বলেছিলেন তার স্বামী ভীষণ হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। তার বড়ই আক্ষেপ ছেলেটা যে কার মেজাজ পেল। মায়ের কথা মতো আজিজ ফিরল বিকেলেই। আরজু বেগম আগে তৈরি হয়েছিলেন। ছেলে ফিরতেই তাকে বগল দাবা করে রওনা হলেন। সাথে ছিল তার জ্যাঠাতো বোন মিনু। সারা রাস্তা মিনু মেয়ের গুণগান গাইতে গাইতেই গেলেন। মেয়েদের বাড়িতে পৌঁছাতেই মেয়ে পক্ষরা আজিজদের আপ্যায়ন শুরু করলো। প্রায় 1 ঘন্টা আপ্যায়ন করার পর মেয়েকে আনা হলো। প্রথমবার দেখে আজিজের ভালো লাগলো না একটুও। মুখভর্তি গাদা গাদা মেকআপ, মেয়েরা যে এমন কেন করে সে বুঝতেই পারে না। হালকা মেকআপে কি যে সুন্দর লাগে ওদের, তবুও বস্তা ভর্তি মেকআপ কেন দিতে হবে? পারত দেখা হতে। মেয়ের বাবা বলল, কাজী আসছে, একটু অপেক্ষা করেন। বিয়েটা হয়ে থাক, পছন্দ যেহেতু হয়েছে বিয়ে হয়ে যাক এখনই। মেয়ের বাবার মুখে এমন কথা শুনে আজিজের কলিজা মোচড় দিয়ে উঠল। আরজু বেগমও তবদা খেলেন। বোনের দিকে চেয়ে ইশারা দিলেন, এসব কি? মিনু বেগম তাকে শান্ত থাকতে বলে মেয়ের বাবাকে নিয়ে যেতেই আজিজ মায়ের কানে ফিসফিসিয়ে বলল, মা তুমি আমাকে এভাবে কুরবানি দিচ্ছ? আমিও তো জানতাম না। মিনু ওদের কি বলেছে কে জানে? মেয়ে না কি 5 ভাই, পালাতে পারবো তো। আরে চিন্তা করিস না, কোনো পথ না পেলে বাড়ির সামনের পুকুরে ঝাঁপ দিয়ে
ওই পারে গিয়ে উঠে পালাবি। আর কোনো বুদ্ধি পাচ্ছ না? আমার ব্যাগে বোরকা আছে, ওটা পরে পালাবি? মা, এসব কি বলছো? আমি তো আর রাস্তা দেখছি না। আচ্ছা মিনু আসুক, দেখি কি বলে। একটু পরে মিনু এসে বলল, আপা তারা তো বিয়ে না দিয়ে ছাড়বে না। তুই বলিস না আমরা যে শুধু দেখতে আসব বলেছি, কিন্তু তারা এখন মানছে না। এসব কি কথা? কোনো উপান্তর না পেয়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে ওয়াশরুমে গিয়ে পুলিশে ফোন করলো আজিজ। ওর ফোনে 10 মিনিটের মধ্যে চলে এলো পুলিশ। তাদের সহযোগিতায় ওরা 3জন বেরিয়ে এলো ওই বাড়ি থেকে। যেন হাঁপ ছেড়ে বাঁচল 3জনই। আরজু বেগম তো বোন মিনাকে সারা রাস্তা বকতে বকতে এসেছেন, আর আজিজ থম মেরে গাড়ি চালিয়েছিল, একটা কথা উচ্চারণ করেনি। বাসায় ফিরেই নাফিসাকে হুকুম দিল, কফি করে উপরে আনো কুইক। নাফিসা মাথা নেড়ে কফি বানাতে গেল, আর আজিজ ধূপ ধাপা ফেলে চলে গেল নিজের ঘরে। এদিকে আরজু বেগম বুঝতে পারলেন ছেলে রেগে আছে ভীষণ, কিন্তু এখানে তার দোষটা কোথায়? নাফিসা কফি বানিয়ে উপরে উঠে দরজায় নক করলো। ভেতর থেকে আজিজের পুরুষালী গম্ভীর গলা ভেসে এলো, কাম ইন। নাফিসা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো সদ্য গোসল সেরে বেরিয়েছে আজিজ। পরনে ঢোলা ট্রাউজার আর গলায় সাদা তোয়ালে ঝোলানো। নাফিসা কফিটা রেখে বলল, শার্ট বা কিছু একটা পরে নিন। আজিজ কৌতুকপূর্ণ স্বরে বলল, সব দেখে নিয়ে এখন এসব ঢং না করলেও চলবে। সবসময় খোঁটা দেবেন না, আমি তো ইচ্ছে করে দেখিনি, আর সে শাস্তি হিসেবে আপনার বাসায় তো কাজ করছি। আজিজ কফির কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, আমার আসলে তোমাকে দ্বিতীয় অপশন দেওয়াই উচিত হয়নি, প্রথমটাই ঠিক ছিল। এখন আমার বিয়ে হলে আমি আমার বউকে কিভাবে এসব বলবো যে তার আগে আমাকে কেউ দেখেছে? বলবেন না তাহলেই হয়। আমি তো তোমার মতো অসৎ নই যে মিথ্যে বলবো। তাহলে কি বলবেন? ভাবছি তোমাকে মেরে ফেলবো, তাহলেই আমি আমার বউকে বলতে পারবো সে ছাড়া আমাকে আর কেউ দেখেনি। নাফিসা ভয় পেল, তবুও স্বর শক্ত রেখে বলল, আমি এখনই গিয়ে খালাকে বলছি আপনি আমাকে মেরে ফেলতে চান। এটা বলে নাফিসা দৌড়ে বেরিয়ে গেল। আজিজ পিছু ডেকেও লাভ হলো না। রাতের খাবার খাওয়ার সময় আরজু বেগম বললেন, তুই নাকি নাফিসাকে মেরে ফেলতে চেয়েছিস? মা, ওটা মজা করে বলেছি। ও কি ছোট বাচ্চা যে এটুকু মজা বুঝবে না? এসব নিয়ে কি কেউ মজা করে? তুই দিন দিন যে কি হচ্ছিস তুমি একটু বেশি ভাবছো। জি না। শোন, কাল একটু আশ্রমে গিয়ে দেখিস তো। আলিম ভাই বলল কি কি যেন ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা যাব। আর আজকে যা হলো ইটস ওকে মা। আমি জানি তোমার কোনো দোষ নেই, তবে আমাকে এবার কিছুদিন একা ছাড়ো। একাই তো আসিস, এবার কাউকে প্রয়োজন তোর? সারা জীবন মা থাকবে না, বোঝ একটু। আজিজ হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তুমি মেয়ে দেখতে থাকো, যাকে বলবে তাকেই করব। আমার পছন্দ তোমার ওপর ছাড়লাম। এসব কি বাবা, বিয়ে করবি তুই, পছন্দ কেন আমি করব, কারণ আমি জানি তুমি আমার জন্য ভালোই খুঁজবে। কথাবার্তার মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। আজিজ উপরে যাওয়ার সময় আবারও কফির ফরমাশন দিয়ে গেল। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 3 কাপ গেলা শেষ। নাফিসা বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতেও পারছে না। কফি নিয়ে আজিজের ঘরে এসে কাপটা রেখে চলে যাওয়ার পথ ধরতে আজিজ বলে উঠল, সব সময় কি মিথ্যা বলো? কি মিথ্যা বললাম? নিজের পরিচয়। নাফিসার বুকটা ধক করে উঠল। ও মাথা নিচু করে বলল, মিথ্যা না, আমার আসলে কেউ নেই, আর যারা আছেন তাদের আমি নিজের মনে করি না।
তাই বলে মিথ্যাটা না বললেও পারতে। সরি, যাও এখন। নাফিসা ঘর ছেড়ে বেরিয়ে এসে নিজের ঘরে চলে গেল। ভাবলো কাল একবার বাড়ি যাবে, বাবাকে দেখে আসবে, বোনটাকেও একটু দেখতে পারলে ভালো হতো। সকাল সকাল আজিজ নিচে নেমে আরজু বেগমকে বলল, মা, নাফিসা কোথায়? তোমার মা কফি দিয়ে গেল কেন? নাফিসা তো একটু বেরিয়েছে, বলল দুপুরে চলে আসবে। কোথায় গেছে? বলল এতিমখানায় যাবে। আজিজের কপালে চিন্তার ভাঁজ পড়ল, তবে ও কিচ্ছু বলল না, আবার নিজের ঘরে চলে গেল। তৈরি হয়ে প্রতিদিনের মতো চলে গেল অফিসে। সারাদিন কাজের ব্যস্ততা, মিটিংয়ে ভুলেই গেল নাফিসার কথা। সন্ধ্যায় বাসায় ফিরে জানতে পারলো নাফিসা এখনো ফেরেনি। আরজু বেগম বলল, চিন্তা করিস না, হয়তো আজ ওখানেই থাকবে। আজিজ মাথা নাড়ালো, কিন্তু ওর চিন্তা হচ্ছে, কারণ সত্যটা তো কেবল ওই জানে। ভাবলো কাল একবার ওদের গ্রামে যাবে, খবর নিয়ে আসবে নাফিসার। এদিকে নাফিসা বাড়ি আসার পরই দেখলো ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। সৎমা ওকে দেখে অশ্লীল রকমের গালাগালাজ আরম্ভ করলো, কিন্তু বাবা তার ওপর একটা কথা বলল না। নাফিসার গলা ধরে আসলো ওর বাবা। নাইম সাহেব মেয়েকে অনুরোধের স্বরে বলল, মা, আর কোথাও যাস না, আর যে চাকরি পাইছস ওইটা ছাইরা দে। তোর জন্য একটা ভালো সম্বন্ধ আইছে, তোরে বিয়াটা দিতে পারলে আমি প্রাণে বাঁচি। বলতে বলতে ওর বাবার চোখে জল চলে এলো। নাফিসা নিজের বাবার কথা ফেলতে পারলো না, তাই সিদ্ধান্ত নিল বিয়ে করে নেবে, আর কাল পরশু গিয়ে আরজু বেগম, আলিম চাচা আর আজিজ স্যারের কাছে ক্ষমা চেয়ে আসবে। রাতে শুয়ে আজিজ নাফিসার সম্পর্কে ভাবছিল। মেয়েটার সাথে প্রথম দেখা খুব অদ্ভুতভাবেই হয়েছিল। ব্যক্তিগত কষ্টে জর্জরিত হয়ে মেয়েটা ট্রেনের নিচে কাটা পড়তে যাচ্ছিল, সেখানেই কোনো একটা কাজে এসেছিল আজিজ। নাফিসাকে ওরকম অবস্থায় খেয়াল করতেই বিদ্যুৎ বেগে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল সে। এরপর হাসপাতালে এনে ওরা পাশে আলিম চাচাকে বসিয়ে চলে গিয়েছিল। ভাত না খেয়েই শুয়ে পড়েছিল নাফিসা। আসলে এই ঘরের ভাত গলা দিয়ে নামতে চায় না, এতটা বিষাক্ত। কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো ওর ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। উঠে ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ শুনতে পেল ওয়াশরুমের পাশে করেই গাছের ওপাশ থেকে সৎমায়ের গলার আওয়াজ আসছে। কারোর সাথে কথা বলছে খুব সাবধানী গলায়। নাফিসা একটু এগিয়ে যেতেই শুনতে পেল সৎমা বলছে, মেয়েটা ফিরে এসেছে, কি জানি কোন পতিতলায় ছিল। এরপরও আপনি যদি চান তাহলে আপনি নিতে পারেন, কিন্তু আমি 20 লাখের 1 টাকাও কম নিব না। হলে চলে আসুন আজ রাতেই। শুধু এটুকু শুনেই নাফিসা জমে গেল বরফের মতো। কি বলবে বা করবে বাসা খুঁজে পেল না। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। মস্তিষ্ক প্রথম যে সংকেত দিল তা হলো পালাতে হবে। নাফিসা পালা। এখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না নাফিসা। ঘর থেকে বেরিয়ে ছুটে শুরু করলো। রাত তখন গভীর হচ্ছে আরো, বাহিরে মানুষজন নেই তেমন। কুকুর ডাকছে করুণ সুরে। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেল ও। গ্রামে অন্ধকার, রাস্তায় তেমন কিছুই দেখা যায় না। কিছু বাড়ির উঠোনে আলোয় রাস্তা দেখা যায় সামান্য। নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়াতে শুরু করলো। কিছু দূর আসার পর দেখলো গ্রামের মেইন রোডে এসে পড়েছে সে। এখানেই দাঁড়ালো, কোনো রিক্সা বা সিএনজি পাওয়া যায় কি না সেই আশায়। করোনায় কিছু টাকা বাঁধা আছে, এই টাকা দিয়ে শহরে পৌঁছাতে পারলেই হলো। কিছুক্ষণ পরে একটা রিক্সা পাওয়া গেল। নাফিসা কিছু না ভেবে উঠে পড়লো, বলল শহরে নিয়ে যেতে। রিক্সাওয়ালা মাথা নাড়লো। তবে কিছুক্ষণ পর নাফিসা খেয়াল করলো লোকটা উল্টো দিকে রাস্তায় রিক্সা নিয়ে যাচ্ছে।
আতঙ্কে উঠে নাফিসা বলল, রিক্সা থামান, নামবো। নামা যাইব না এখন। কেন? তোকে নিয়া আস্তানায় যামু। চুপ কইরা বইসা থাক। নাফিসার ভয়ে মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করবে এখন সে? কি করা উচিত এই মুহূর্তে? কিভাবে বাঁচবে ও? আজই কি তাহলে অন্তিম রাত?